অ্যাপ্লায়েন্স গুলো মনে আছে কিনা একটু দেখেন। ঠিক আছে? দ্রুত আমরা একবার দেখে আসি। এটা কি একটু আইডেন্টিফাই করেন। এনিওয়ান? স্প্লিন্ট। ভেরি গুড। স্লিপ। কখন ব্যবহার করি? স্যার ইমমোবিলাইজেশনের জন্য। ইমমোবিলাইজেশন এর জন্য। দিস ওয়ান? টি-টিউব। টিউব। এটা কি আপনারা দেখেছেন? গতকাল রাতে আমি কিছু কনটেন্ট দিয়েছিলাম। একটা হচ্ছে গিয়ে আপনাদের নিউমোথোরাক্স এর উপর একটা জার্নাল আর টিউবের উপর জাস্ট একটা প্যারাগ্রাফ। এটা কি দেখেছেন আপনারা? আপনাদের গ্রুপে আছে, একবার দেখে নিয়েন। জি স্যার। ঠিক আছে? আচ্ছা। টিউবের যে ম্যানেজমেন্টটা আসতে পারে আর ইন্ডিকেশন গুলো আসতে পারে। কখন আমরা টিউব দেই, ইন্ডিকেশন গুলো আসতে পারে। যখন আমরা বাইলটাকে এক্সপ্লোর করি তখন আমরা টিউব দেই। ঠিক আছে? আর আরেকটা হয় যে লিকেজ, biliary লিকেজ or chance of biliary লিকেজ, এইসব ক্ষেত্রে সাধারণত আমরা টিউব দিয়ে থাকি। দিস ওয়ান ইজ স্যার চেস্ট টিউব। চেস্ট ড্রেনেজ টিউব। ঠিক আছে? ইন্ডিকেশন কি কি? স্যার হিমোথোরাক্স, নিউমোথোরাক্স, প্লুরাল এফিউশন, তারপর হচ্ছে নিউমোথোরাক্স, পায়োথোরাক্স। ভেরি গুড। আচ্ছা, এখানে ওই জার্নালে দেখেন যে আপনার টেস্ট টিউবের প্রসিডিউরটা স্টেপ বাই স্টেপ দেয়া আছে। ট্রায়াঙ্গেল অফ সেফটির বাউন্ডারি আপনারা যেভাবে বলেছেন ওটা ছবিতে দেওয়া আছে। এই জিনিসগুলো একটু দেখে নিয়েন ওখান থেকে। ঠিক আছে? আমরা কালকে ডিসকাস করেছি ট্রায়াঙ্গেল অফ সেফটি। হুম। আর কখন এটা খোলা হয় এটাও আমরা কিন্তু কালকে বলেছি। যখন তার পারপাসটা হচ্ছে মিট আপ হয়ে যায় তখন আমরা এটা খুলে দেই। এখন কন্টেন্ট উপর ডিপেন্ড করে যে তখন এটার পারপাস ফিল আপ হয়েছে। এয়ার থাকলে যখন লাং এক্সপান্ড করে প্রোভাইডেড বাই দেয়ার ইজ নো ফিস্টুলা আমরা খুলে দিতে পারি। যদি হচ্ছে ব্লাড থাকে তাইলে লাং এক্সপান্ড করছে and provide then there is no active bleeding. যদি পাস থাকে তখন আমরা বলি মিনিমাম কালেকশন। ঠিক আছে? এটার অ্যামাউন্ট অনেক জায়গায় বলা নাই, কিন্তু পাসের ক্ষেত্রে বলা হয় মিনিমাম কালেকশন। আর প্লুরাল ইকুয়েশনের ক্ষেত্রে একটু ডিফার করে। প্লুরাল ইকুয়েশনটা কিন্তু আমরা হচ্ছে কমপ্লিটলি প্যাথোলজিক্যাল প্রসেসটা তো রিভার্স করা যায় না। প্লুরাল ইকুয়েশন হয় একটা প্যাথোলজিক্যাল প্রসেসে। সুতরাং এটা হচ্ছে ট্রানজিয়েন্ট কমফোর্ট দেওয়ার জন্য পেশেন্টকে অনেক সময় আমরা এই ইকুয়েশনটা ড্রেন করে দিই। This one? Foley's tri-channel catheter. Foley's self-retaining tri-channel catheter. ভেরি গুড। আমরা বেলুন ইনফেক্ট করি কি দিয়ে? স্যার Distilled water water. দিয়ে। কি দিয়ে আবার বলেন? স্যার ওয়াটার দিয়ে। ডিস্টিল ওয়াটার দিয়ে। Distilled water। সব ওয়াটার দিয়ে হবে না, ডিস্টিল ওয়াটার দিয়ে। ঠিক আছে? আর ইরিগেশন দিয়ে কি দিয়ে? নরমাল স্যালাইন। নরমাল স্যালাইন। নরমাল স্যালাইন দিয়ে। ইন্ডিকেশন কি? হেমাচুরিয়া। To prevent the retention of urine from blood clot, মানে যেখানে ভিজিবল হেমাচুরিয়া পাবো ওই জায়গাগুলোতে আমরা দেই স্যার। ভেরি গুড। আর যে ফিজিবল হেমাচুরিয়া ছাড়াও দুই একটা জায়গায় দিই। কোন দুই একটা জায়গায়? যেখানে আমরা এমন একটা প্রসিডিউর করেছি যে দেয়ার ইজ চান্স অফ হেমাচুরিয়া। কি কি প্রসিডিউর? পোস্টেরেক্টমি হইতে পারে, টিইউআরপি হইতে পারে, টিইউআরবিটি হইতে পারে, সুপ্রাকিউবিক হিস্টোলিথোটমি হইতে পারে। এইসব জায়গায় যেহেতু ব্লাডারে আমরা কাজ করি অথবা প্রোস্টেটের উপর কাজ করার জন্য সার্জিক্যাল প্রসিডিউর করার জন্য দেয়ার ইজ চান্স অফ হেমাচুরিয়া। ঠিক আছে? এই কারণে আমরা মানে এই অ্যাকিউট রিটেনশন ডিউ টু ক্লট এটা প্রিভেন্ট করার জন্য আগেই হচ্ছে প্রসিডিউর করার পরে হেমাচুরিয়া যদি প্রেজেন্ট না থাকে তাও আমরা দেই, কারণ বারবার কিন্তু আপনি ক্যাথেটার করতে পারবেন না। তাও আমরা দিয়ে রাখি এবং ইরিগেশন চালিয়ে যাই। হয়তো 1 ডে or 2 ডে পর্যন্ত ইরিগেশন দেওয়া হয়। কেন নরমাল স্যালাইন? ইরিগেশন দিয়ে নরমাল স্যালাইন দিয়ে, তাই না? কেন নরমাল স্যালাইন? স্যার যেন এটা অ্যাবজর্ব না হয়।
আইসোটোনিক হ্যাঁ, হতে দেয়। আইসোটোনিক ফ্লুইড অ্যাবজর্ব হবে। আইসোটোনিক ফ্লুইডও যে অ্যাবজর্ব হবে না এটা না। ঠিক আছে? হ্যাঁ, নদীর পানি যদি সমান উচ্চতায় থাকে, সমান ঘনত্বে থাকে তাও পানি একদিক থেকে আরেকদিকে যাইতে পারে। কিন্তু কম হবে। হ্যাঁ? আমরা যদি হচ্ছে হাইপোটোনিক ব্যবহার করি তাইলে কি হবে? পানি শরীর থেকে বের হয়ে আসবে। জি স্যার। সরি পানি ঢুকবে। আর হাইপারটোনিক ব্যবহার করলে আরো বের হয়ে আসবে। ঠিক আছে? টনিসিটি বেশি যেদিকে সেদিকে কিন্তু যাবে। তো এই কারণে আমরা ইরিগেশনের জন্য নরমাল স্যালাইন ব্যবহার করি। স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, স্যার। জি বলেন। স্যার ওই যে বেলুনটা যে স্যার আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা ইনফ্লেট করি, স্যার এটার ফাংশনটা আমার কাছে ক্লিয়ার না। এটা যদি কাইন্ডলি আচ্ছা, মানে কেন আমরা বেলুনটা ইনফ্লেট করি? আচ্ছা এই যে কথাটা বলেছিলাম যে সেলফ রিটেইনিং, হ্যাঁ? সেলফ রিটেইনিং দেখেন আপনারা হয়তো গাইনিতে আপনাদের যে ইন্সট্রুমেন্ট গুলো দেখানো হয় তার ভিতর রাবার ক্যাথেটার দেখবেন। সেখানে কিন্তু কোনো বেলুন থাকে না। আমরা ক্যাথেটার দেই, হাত দিয়ে ধরে রাখি। তারপর হচ্ছে ব্লাডারকে ইভাকুয়েট করি। ক্যাথেটারটা ছেড়ে দিলে এমনিই বের হয়ে আসবে। কিন্তু এই ক্যাথেটার কিন্তু যদি আপনি ছেড়ে দেন, ঠিক আছে? ফিক্স নাও করেন, ক্যাথেটার ভিতরে থাকবে। কেন? ব্লাডার নেকের যে ডায়ামিটার, এইখানে যে বেলুনটা থাকবে সেই বেলুনের ডায়ামিটার তার থেকে বেশি। এবং এইটুকু অংশ পুরাটাই ব্লাডারের ভিতর থাকবে। আমি দেখাবো এখন ক্যাথেটারাইজেশনের প্রসিডিউরটা আপনাদের প্রসিডিউর হিসেবে আসে। ঠিক আছে? একটু পরে ভিডিওটা দেখাবো। তখন হয় কি এই বেলুনটা থাকে ব্লাডারের ভিতরে এবং ব্লাডার নেক যেটা আছে, হ্যাঁ? সেটা তো একটু ন্যারোয়ার, তাই তো? ইউরেথ্রা যেটা যেখান থেকে শুরু হয় সেটা কিন্তু ন্যারোয়ার। এই বেলুনটা ওই দিক দিয়ে বের হয়ে আসতে পারে না যখন সে ইনফ্লেট করা থাকে। ফলে বেলুনটাই হচ্ছে ক্যাথেটারকে ব্লাডারের ভিতর ধরে রাখে। এই কারণে এটাকে বলা হয় সেলফ রিটেইনিং ক্যাথেটার। এখন ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন? জি স্যার ক্লিয়ার। আচ্ছা দিস ওয়ান স্যার কটন। কটন অর রুল কটন এটা কি কাজে লাগে? সহজ কথা ব্যান্ডেজ যেগুলা আমরা করি সেগুলা কাজে লাগে। ঠিক আছে? হ্যাঁ? যেসব লিম্বে সার্কুলার স্ট্রাকচার লিম্বগুলো ক্রস সেকশন তো সার্কুলার। আমরা যেখানে সার্কুলার ব্যান্ডেজ দেই সেখানে আমরা এই কটন ইউজ করি। গজ ইউজ করি, কটন ইউজ করি, তাই তো? কটন ইউজ করার কারণ হলো এটাকে যেন পেডিং করা হয়। একটা হলো ফ্রিকশন এভয়েড করার জন্য, সেকেন্ড জিনিসটা হচ্ছে আ পেডিং দেওয়া হয়। যেমন হচ্ছে কাস্ট আমরা দেই। কাস্টে কি থাকে একটা রাফ সারফেস থাকে। এই কারণে এই পেডিংটা ইয়ে করা হয়। আর অনেক সময় আছে কটনটা একটু প্রেশার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। হুম? কিন্তু সেই প্রেশারটা নট মোর দেন ভেনাস প্রেশার। ভেনাস কনজেশন যাতে না হয় সেই কারণে কটন ব্যবহার করা হয়। এটা অলরেডি আপনারা দেখেছেন। এই ডিসি ওয়ান রাবার টনিকুয়েট। আচ্ছা টুর্নিকেট টাইম কি দেখেছেন? কালকে কিন্তু দেখার কথা ছিল। না দেখলে দেখবেন। শুনেন টুর্নিকেট দিয়ে তো আমরা ব্লিডিং বন্ধ করলাম, তাই না? এখন চিন্তা করে দেখেন যে একটা লিম্বের প্রক্সিমালি আমরা ব্লিডিং বন্ধ করে দিয়েছি। তার মানে ব্লাড সাপ্লাই বন্ধ করছি। হ্যাঁ, আর্টেরিয়াল ব্লিডিং ছিল আমরা টুর্নিকেট দিয়ে বন্ধ করেছি। এখন ডিস্টালি যে টিস্যু গুলা আছে, হ্যাঁ, মনে করেন ফিঙ্গার অর টো, সেই জায়গায় তো অক্সিজেন ছাড়া বেশি সময় সার্ভাইভ করবে না। আমরা যদি অনেক সময় ধরে টর্নিকেট দিয়ে রাখি তাইলে ব্লাড সাপ্লাই বন্ধ অনেক সময় থেকে এমনিতেই তো ইসচেমিয়া হয়ে যাবে। হুম? তো একটা নির্দিষ্ট টাইম দেয়া থাকে লিম্বের ক্ষেত্রে আপার লিম্বের ক্ষেত্রে ইউজুয়ালি হলো 1 আওয়ারের মতো, লোয়ার লিম্বের ক্ষেত্রে এইটা 1.5 থেকে 2 ঘন্টার মতো বলা হয় যে এই সময় পর্যন্ত আপনি টর্নিকেট দিয়ে রাখতে পারবেন। তারপরে হয়তো আপনার ইসচেমিক যে এগুলা ট্রেন শুরু হবে। তাইলে কি করবেন টর্নিকেট দিলাম। দেওয়ার পরে আমরা ১ ঘন্টা পরে আপার লিম্বের ক্ষেত্রে ১ ঘন্টার ভিতরে উম প্রসিডিউর শেষ করব, টুর্নিকেট আবার খুলে দিব। যদি প্রসিডিউর আবার মানে শেষ করতে না পারি, আমরা কিছু সময়ের জন্য হয়তো 10 মিনিটস এর জন্য টুর্নিকেট খুলে দিব, আবার টুর্নিকেট দিব। ঠিক আছে? অর্থাৎ একটানা টুর্নিকেট দিয়ে যাওয়া যাবে না। এই যে লিম্বের জন্য যে এই যে টাইম, হুম? এটাকে টুর্নিকেট টাইম বলে।
এটা অনেকে ওয়ার্ম টুর্নিকেট টাইম, কোল্ড টুর্নিকেট টাইম এভাবে ভাগ করা হয়। এত জটিলতার দরকার নাই। এইটুকু মনে রাখেন যে ইসচেমিক চেঞ্জ শুরু হওয়ার আগ পর্যন্ত যেটা সেফ পিরিয়ড এইটুকুকে হচ্ছে টুর্নিকেট টাইম বলে। আপনারা উম আপনাদের অর্থোপেডিক্স এর কিছু, কিছু বই আছে। এগুলা যদি পারেন কালেক্ট করবেন। পিডিএফ কালেক্ট করতে পারলেও ভালো। যেমন অ্যাপলের একটা বই আছে। হুম? অ্যাপলের অর্থোপেডিক্স এর একটা বই আছে। ওই বইটাতে ২ টা জিনিস ভালো। এক হচ্ছে এই যে অর্থোপেডিক্স রিলেটেড জিনিসগুলো ভালো। সেকেন্ড হচ্ছে ট্রমার চ্যাপ্টার গুলো ওইখানে খুব সুন্দর করে দেয়া আছে। আপনারা ভেরি লাভ পড়লেও এনাফ কিন্তু যদি সময় পান ওইটা একটু দেখে নিবেন। তাহলে এটা রাবার টুর্নিকেট ১ নাম্বার কথা তখন ব্যবহার করি টু স্টপ দ্য হেমোরেজ। হুম? ডিউরিং ট্রমা or to stop the hemorrhage during surgical procedure in the limb. আচ্ছা, এটার সাথে ওই যে বললাম টুর্নিকেট টাইপ কথাটা আসতে পারে। একবার আপনারা বই থেকে দেখে নিয়েন। দিস ওয়ান Police self-retaining bichannel catheter. ইন্ডিকেশন কি? রিটেনশন অফ ইউরিন। ইট মে বি অ্যাকিউট, ইট মে বি ক্রনিক। ঠিক আছে? এখন ক্রনিক রিটেনশন এর কজ গুলা কি, কি আছে দেখবেন। অ্যাকিউট রিটেনশন এর কজ গুলা কি, কি আছে দেখবেন। ঠিক আছে? আর হ্যাঁ, বলেন। স্যার আমরা যে কোনো মেজর সার্জিক্যাল প্রসিডিউর শেষে তো আমরা ক্যাথেটার ইউজ করি, সেখানে কি বাই চ্যানেল নাকি ট্রাই চ্যানেল? বাই চ্যানেল দেই। ঠিক আছে? আচ্ছা, মেজর সার্জিক্যাল প্রসিডিউর এ কেন আমরা ইয়ে করি বলেন তো? কোন মেজর সার্জিক্যাল প্রসিডিউর এ দেন বলেন? স্যার যেমন ইন্ট্রা অ্যাবডোমিনাল মানে যে সার্জারি গুলো আছে। না, সব সার্জারিতে আমরা করি না। যেমন আপনি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর সার্জারি অ্যাপেন্ডিসেক্টমি করছেন। আপনি ক্যাথেটার দিবেন কিনা? না স্যার, আপনারা মনে রাখতে হবে ২ টা জায়গায় দেই। একটা হচ্ছে যদি আপনার প্রসিডিউরটা লং প্রসিডিউর হয়। ঠিক আছে? হ্যাঁ, লং প্রসিডিউর এ মনে করেন আপনি একটা সার্জারি করছেন। হ্যাঁ, সেই সার্জারিতে হচ্ছে 2 আওয়ার 3 আওয়ার পর্যন্ত আপনার হচ্ছে আপনি উম তাকে হচ্ছে অ্যানাস্থেসাইজড অবস্থায় রাখবেন। এই সময় স্বাভাবিক ব্লাডার তো ইউরিন রিটেনশন হবে। এখন তা এরপরে কি হবে যে মানে কন্টিনিউয়াস ভয়েড হয়ে যেতে পারে। আর সোয়েলিং না হওয়ার জন্য আপনি হচ্ছে একটা ক্যাথেটার দিয়ে রাখতে পারেন। গ্লুকোজ প্রসিডিউর আছে, গ্যাস্ট্রেক্টমি প্রসিডিউর আছে। আরো এরকম যে প্রসিডিউর গুলো আমাদের হচ্ছে একটা উম লম্বা সময় তাকে অ্যানাস্থেসিস অবস্থায় রাখতে হয়। আরেকটা হচ্ছে কিছু, কিছু অ্যানাস্থেসিয়ার ফলে রিটেনশন হইতে পারে। কোন অ্যানাস্থেসিয়া হয়? একটা অ্যানাস্থেসিয়ার কমপ্লিকেশন বলেন যেখানে রিটেনশন হইতে পারে। স্যার স্পাইনাল অ্যানাস্থেসিয়া। স্পাইনাল অ্যানাস্থেসিয়া। সব রোগীর যে হবে এটা না। কিন্তু স্পাইনাল অ্যানাস্থেসিয়া হইতে পারে। ওই জায়গায় অনেক সময় আমরা হচ্ছে ক্যাথেটার দেই। আরেকটা জায়গায় ক্যাথেটার দেই। যখন হচ্ছে যে আমাদের হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হয়। মনে করেন যে এপিআর অপারেশন, অ্যাবডোমিনাল পেরিনিয়াল রিসেকশন। সেখানে পেরিনিয়ামে হচ্ছে আমরা সার্জারি করি। ঠিক আছে? রেকটামটাকে পেরিনিয়াম থেকে ডিসেক্ট করে আলাদা করে তারপর রিমুভ করা হয়। ওই জায়গায় রেকটামের সাথে ইউরেথ্রা রিলেশনে থাকে। রেকটামের সাথে ইউরেথ্রা খুবই কাছাকাছি জায়গায় থাকে। রেকটাম এবং এনাল ক্যানেলের সাথে। তখন হচ্ছে আমরা একটা ক্যাথেটার দিলে আমরা ইউরেথ্রাকে ফিল করতে পারবো। ক্যাথেটারের যে রাবার টিউব যেটা আছে, একটা টিস্যুর ভিতর দিয়ে যখন রাবার টিউব যায়, তখন এই রাবার টিউবটা ফিল করা যায় ডিউরিং ডিসেকশন। তখন আমরা হয়তো ইউরেথ্রাকে ইনজুরি থেকে প্রিভেন্ট করতে পারবো। এইসব ক্ষেত্রে দেওয়া হয়। তো এইটা এত জটিল করে মনে রাখার দরকার নাই। আপনি মনে রাখেন যে রিটেনশন or চান্স অফ রিটেনশন যেখানে আছে। এই চান্স অফ রিটেনশন কোথায়? স্পাইনাল অ্যানাস্থেসিয়া হইতে পারে। আর হচ্ছে লং সার্জিক্যাল প্রসিডিউর হইতে পারে। এই ২ টা জায়গায় সাধারণত আমরা দেই। আর কোন প্রশ্ন আছে? না স্যার, থ্যাংক ইউ। ওকে। দিস ওয়ান Nasogastric tube. নাসোগ্যাস্ট্রিক টিউব। এটার ইন্ডিকেশন কি, কি? স্যার enteral feeding এটার মধ্যে স্যার কয়টা পয়েন্ট আছে যারা আনকনশিয়াস পেশেন্ট বা পোস্ট অপারেটিভ পেশেন্ট, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস, আরেকটা হচ্ছে স্যার গ্যাস্ট্রিক ল্যাভেজ। ভেরি গুড। আচ্ছা। এখন দেখেন ওই পরীক্ষার সময় কিন্তু এটার মাঝে কয়েকটা পয়েন্ট আছে। এইভাবে লিখে দিয়ে আসতে হবে না। আপনি ৩-৪ টা পয়েন্ট আপনি এখন হচ্ছে এই সবচেয়ে ভালো হয় যে এই ছবিগুলা তো আছে।
ছবিগুলো আপনি ল্যাপটপে নিয়ে ছবির মাঝে এডিট করে নেন, তাইলে পরীক্ষার সময় রিভাইজ দিতে সুবিধা হবে, তাই না? এই ছবির এইখানে এই পাশে স্পেস আছে না? আপনাদের যে ফটো এডিটর অ্যাপ আছে এখান দিয়ে, কারণ এইটা তো আর আপনার প্রিজার্ভ করার দরকার নাই। আপনি মোবাইলে ডাউনলোড করে নেন, ল্যাপটপে ডাউনলোড করে নেন, এইখানে ২-১ টা পয়েন্ট লিখে রাখেন। এই নিচে পাশে ২-১ টা পয়েন্ট লিখে রাখেন। তখন হচ্ছে কি পরীক্ষার সময় জাস্ট ছবিটা আর এই পয়েন্ট গুলা দেখে গেলে হবে। মনে থাকবে যে ইন্ডিকেশন, বিশেষ করে ইন্ডিকেশন গুলা সহজ ২-৩ টা প্রশ্ন আপনি লিখে রেখে দিবেন। নিজের নোট এইভাবে করে নিতে হয়। আর পয়েন্ট লিখলে হয় কি নিজে তখন হচ্ছে রিভাইজ দিতে পারবেন দ্রুত। পুরোটা লিখতে হবে না যে আপনি পাতার পর পাতা নোট করছেন এইটা না। জাস্ট একটা কিওয়ার্ড লিখে রাখবেন যাতে আপনি ওই সময় রিকল করতে পারেন পরীক্ষার আগে। আচ্ছা, দিস ওয়ান এরপর এন্ডোট্রাকিয়াল টিউব। এন্ডোট্রাকিয়াল টিউব। আচ্ছা, এন্ডোট্রাকিয়াল টিউবে দেখেন ২ টা থাকে। হ্যাঁ? একটা হচ্ছে টিউব আর এখানে ২ টা এন্ড থাকে। এখানে একটা কানেক্টর লাগানো থাকে। ঠিক আছে? আমি যেদিকে হচ্ছে আমার অক্সিজেন আ যে ইয়েতে দিব, টিউবের মাধ্যমে দিব, সেই টিউবটা এখানে কানেক্ট করা থাকে অর গেসিয়াস সাবস্টেন্স। অনেক সময় কিন্তু আমরা এইটার মাধ্যমে গেসিয়াস সাবস্টেন্স দেই। তাই না? মেইনটেইন অফ মেইনটেন্যান্স অফ অ্যানাস্থেসিয়ার সময় আমরা কি দেই? তার যে এই স্ট্রিপ অ্যানাস্থেসিয়া যখন দেওয়া থাকে যেটা পেশেন্ট ঘুমায় না, ঘুমায় তো। তখন আমরা কি দেই? নাইট্রাস অক্সাইড। আর কি দিতে পারি? স্যার হ্যালোথেন দেই। হ্যালোথেন দিই। এই ২ টা কমনলি আমাদের ইয়েতে দেওয়া হয়। কিন্তু অনেক জায়গায় এখন হচ্ছে হ্যালোথেনের কিছু হুম, কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। অনেক জায়গায় হচ্ছে গিয়ে আরো অ নিউয়ার ড্রাগ গুলা দেওয়া হয়। কিন্তু একই মানে একই ধরনের মেকানিজম অফ অ্যাকশন থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা। তাইলে ১ম কথা হচ্ছে আমরা এটা দেই হচ্ছে এয়ারওয়ে মেইনটেন্যান্স এর জন্য। হুম? তারপরে হচ্ছে আমরা এই দিক দিয়ে থ্রু দিস টিউব আমরা অক্সিজেন দিতে পারি। হ্যাঁ? যেটা এয়ারওয়ে মেইনটেন্যান্স এর মূল উদ্দেশ্য। আরো একটা অ্যানাস্থেটিক গেসিয়াস ড্রাগ যেগুলো আছে সেটা আমরা দিতে পারি। আচ্ছা। তাইলে এই কানেক্টর অংশ থাকলো আর এইদিকে হচ্ছে গিয়ে আপনার ট্রাকিয়াল পার্ট। তো এইখানে একটা বেলুন থাকে। আর এই জায়গায় একটা বেলুন থাকে। দেখেন এইটা কিন্তু হচ্ছে আপনার ট্রাকিয়ার ভিতর থাকে। এন্ডোট্রাকিয়াল টিউব তো ট্রাকিয়ার ভিতর থাকে। তখন এইটাও কিন্তু সেলফ রিটেইনিং। কি করা হয়? এইখানে একটা ভালভ আছে। ক্যাথেটারে যেভাবে আপনার হচ্ছে বেলুন ইনফেকশন চ্যানেল ছিল, এখানেও কিন্তু একটা ইনফেকশন চ্যানেল আছে। দেখেন এইটুকু থাকে হচ্ছে মুখের বাইরে এক্সটার্নালি থাকে। ঠিক আছে? টিউবের এই অংশটুকু থাকে এক্সটার্নালি, এই অংশটুকু থাকে ইন্টারনালি। এখানে দেখেন এখানে মার্ক করা আছে। হুম? এইটা থাকে ট্রাকিয়ার ভিতরে। তখন আমরা বেলুনটাকে ইনফ্লেট করে দিই। এখানে কিন্তু এয়ার দিয়ে ইনফ্লেট করা হয়। আমরা ক্যাথেটারের ক্ষেত্রে দেখেছিলাম সেখানে আমরা ডিস্টিলড ওয়াটার দিয়ে ইনফ্লেট করি। এখানে আমরা এয়ার দিয়ে ইনফ্লেট করি। তো এই বেলুন যেটা আছে সেটা প্রপারলি ইনফ্লেট করা হইল কিনা এটা বুঝার জন্য। হ্যাঁ? এটা ইনটেক্ট আছে কিনা, প্রপারলি ইনফ্লেটেড অবস্থায় আছে কিনা বুঝার জন্য এইখানেও এই ভালভের ঠিক নিচেও আরেকটা বেলুন দেওয়া থাকে। এইটাকে পালপেট করে বোঝা যায় যে এটা প্রপারলি ইনফ্লেটেড অবস্থায় আছে কিনা। এটা যদি ডিফ্লেটেড হয় এই বেলুনটাও কিন্তু ডিফ্লেটেড হয়ে যাবে। কোনো কারণে যদি এই বেলুনে লিক হয়, হ্যাঁ, এয়ার বের হয়ে গেল, হইতে পারে। তাইলে এইটার ক্ষেত্রেও কিন্তু আপনি এটা ডিফ্লেটেড হয়ে যাবে। তো এটা করার কারণ হইলো যাতে এখানে আমরা এয়ারওয়ে মেইনটেইন করতেছি। আমরা তো ভিতরে দেখতে পাচ্ছি না। এটা ডাবল চেক করার জন্যই এই মেকানিজম দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আপনাদের প্রশ্ন থাকে যে নেম সাম অ্যাপ্লায়েন্স টু মেইনটেইন এয়ারওয়ে। এয়ারওয়ে মেইনটেন্যান্স এর জন্য কি, কি অ্যাপ্লায়েন্স আছে? আপনারা এলিমেন্টারি ইয়ে থেকে শুরু করে ১, ২, ৩, ৪ করে বলবেন। সবচেয়ে এলিমেন্টারি কি, কি আছে? এয়ারওয়ে টিউব আছে। ঠিক আছে? এয়ারওয়ে টিউব কি আসলে? অরোফেরিঞ্জিয়াল টিউব অর নেসোফেরিঞ্জিয়াল টিউব। হুম, অর্থাৎ ওরাল রুট থেকে ফেরিংস পর্যন্ত, নেজাল রুট থেকে ফেরিংস পর্যন্ত একটা টিউব। এইটুকু তাইলে ওই যে টাং ফলব্যাক সেটা প্রিভেন্ট করে। ঠিক আছে? এই দিক দিয়েও আপনি অক্সিজেন দিতে পারবেন। কিন্তু এটা ডেফিনিটিভ না। হ্যাঁ? এটা জাস্ট হচ্ছে সে একটা সাপোর্টিভ কিন্তু ডেফিনিটিভ না।
আপনাদের বেইলি ল্যাবের চ্যাপ্টার 18 সেখানে দেখবেন যে অ্যানাস্থেসিয়া এন্ড পেইন রিলিফ বলে একটা চ্যাপ্টার আছে। সেখানে কিন্তু এই এয়ারওয়ে মেইনটেন্যান্স এর জন্য কিছু অ্যাপ্লায়েন্স এর নাম দেওয়া আছে। যেমন এন্ডোট্রাকিয়াল টিউব, এয়ারওয়ে টিউব, লেরিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, ঠিক আছে? ট্রাকিওস্টোমি টিউব। এই ৪ টার কথা আপনাদের বলতে হবে পরীক্ষায় যদি আসে। নেম দ্য অ্যাপ্লায়েন্সেস টু মেইনটেইন এয়ারওয়ে। কি, কি? একটা হচ্ছে এয়ারওয়ে টিউব। ইট মে বি অরোফেরিঞ্জিয়াল অর নেসোফেরিঞ্জিয়াল। সেকেন্ড হচ্ছে লেরিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে। থার্ড হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব। ফোর্থ হচ্ছে ট্রাকিওস্টোমি টিউব। ইএনটিতে দেখেন যখন স্ট্রাইডর হয়, হ্যাঁ? অথবা লেরিঞ্জিয়াল ইডিমা হয়, ফ্রিকোয়েন্টলি তারা হচ্ছে ট্রাকিওস্টোমি করে। পড়াইছে না? আপনাদের হয়তো ইএনটির জি স্যার। অস্পিড ক্লাসগুলো নেক্সটে হবে। তখন দেখবেন যে ট্রাকিওস্টোমি কিভাবে করতে হয়, ইন্ডিকেশন গুলা উনারা হয়তো বলবে। আচ্ছা, তাইলে এইটা। আরেকটা জিনিস হচ্ছে যে ইনটিউবেশন। এই এন্ডোট্রাকিয়াল টিউব ইনসার্ট করার প্রসিডিউরটাকে বলা হয় ইনটিউবেশন। এই ইনটিউবেশনের হচ্ছে কমপ্লিকেশন গুলো আসে। ঠিক আছে? একটা জিনিস হইতে পারে এইটা এইটার পজিশনটা নট ইন এ কারেক্ট পজিশন। আপনি ইনসার্ট করতে চেয়েছিলেন হচ্ছে ট্রাকিয়ায়, এটা চলে গেছে ইসোফেগাসে। তাই না? তখন কি হবে? তখন যত আপনি এয়ার দিবেন, দেখবেন যে সেটা এয়ারটা লাংসে না গিয়ে যাবে স্টমাকে। তাইলে ইনকারেক্ট পজিশন হইতে পারে। ২ নাম্বার ডিউরিং ইনসারশন হচ্ছে আপনার যে স্ট্রাকচার গুলো আমরা মিট করি, টিথ থাকতে পারে অথবা আপনার টাং হইতে পারে, ঠিক আছে? ফেরিংস হইতে পারে। এইসব জায়গায় ইনজুরি হইতে পারে। আমরা যখন ইয়ে করতেছি, পেশেন্টকে যদি অ্যানাস্থেসাইজ না করেন, মাসল রিল্যাক্সেশন না দেন, অনেক সময় আছে যে খালি যে অপারেশন থিয়েটার অ্যানাস্থেসিয়ার মানুষজনই করবেন বা অ্যানাস্থেসিয়ার স্পেশালিস্টই করবেন, এটা না। অনেক সময় আছে যে ইমার্জেন্সি প্রসিডিউর হিসাবেও কিন্তু এন্ডোট্রাকিয়াল টিউব ইনসার্ট করা হয়, ইনটিউবেট করা হয় পেশেন্টকে এয়ারওয়ে মেইনটেইন করার জন্য। হুম? তো তখন কি হয়? তখন তো পেশেন্ট অ্যানাস্থেসিয়া দেয়া না, মাসল রিল্যাক্সেন্টও দেয়া না। তখন সে বারবার হচ্ছে কি করে? এই তার কাফ আসে। সে নিজেও এটাকে প্রিভেন্ট করার জন্য এজ ইউজুয়াল রিফ্লেক্সলি সে এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করে। আপনার গলা দিয়ে যদি একটা নল ঢুকিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু আপনার স্বাভাবিক আপনার কাফ রিফ্লেক্স হবে, ইয়ে হবে। তখন একটা ইনজুরির চান্স অফ ইনজুরি থাকে। ৩ নাম্বার ওই যে ইনকারেক্ট পজিশন, একটা বললাম যে ইসোফেগাসে যাইতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে ব্রঙ্কাসে চলে যাইতে পারে। তখন কি হবে? যদি আপনাদের ট্রাকিয়া যায়, তাইলে কিন্তু ট্রাকিয়া থেকে হচ্ছে ২ টা প্রিন্সিপাল ব্রঙ্কাসে এয়ার যাবে। এয়ার গিয়ে হচ্ছে গিয়ে বোথ লাংকে সে সাপ্লাই দিবে। কিন্তু যদি একটা ব্রঙ্কাসে চলে যায়, তাইলে অন্যদিকে অপোজিট লাং কিন্তু আর ইনফেক্ট হবে না। তাইলে এটা ইনকারেক্ট পজিশনের ২ টা দিক আছে। একটা ইসোফেগাসে যেতে পারে। আরেকটা হচ্ছে এই যে যদি কোনো ব্রঙ্কাসে চলে যায়, প্রিন্সিপাল ব্রঙ্কাসে চলে যায়, লেফট অর রাইট, তো যেটা অপোজিট লাং কিন্তু আর ইনফেক্ট হবে না। এই তো এই কমপ্লিকেশন গুলার কথা আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, দিস ওয়ান ইজ ট্রান্সমিশন সেট। ঠিক আছে? এইটার পার্ট গুলো অনেক সময় আসে। ট্রান্সমিশন সেটের পার্ট দেখেন, এই অংশটাকে বলা হয় স্পাইক বা প্লাস্টিক স্পাইক। দিস ইজ কাউন্টিং চেম্বার। ঠিক আছে? দিস ইজ রাবার টিউব, সরি রাবার টিউব বা প্লাস্টিক টিউব। প্লাস্টিক টিউব বলতে হবে। এই পার্টটা হচ্ছে রাবার টিউব। দিস ইজ নিডল। আর এইখানে যেটা একটা চাকা এবং একটা মেকানিজম দেওয়া আছে, এটাকে বলা হয় ফ্লো রেগুলেটর। তাইলে আবার দেখেন, দিস ওয়ান ইজ প্লাস্টিক স্পাইক, কাউন্টিং চেম্বার, plastic tube, flow regulator or regulator, then this one is needle. এই পার্ট গুলা সাধারণত ট্রান্সমিশন সেটে থাকে। ট্রান্সমিশন সেট স্পেসিফিক্যালি ইনফিউশন সেট দেখেন এইটা, আর এইটা হচ্ছে ট্রান্সমিশন সেট। দুইটাকে আলাদা করা যায় কিভাবে? কাউন্টিং চেম্বার যেটা থাকে, ঠিক আছে, বা ডিপ চেম্বার অনেকে বলে এটাকে, এই ডিপ চেম্বারে ২টা কম্পার্টমেন্ট থাকে ট্রান্সমিশন সেটের। উপরে একটা কম্পার্টমেন্ট, নিচে একটা কম্পার্টমেন্ট।
এই দেখেন এটাতে কিন্তু একটা কম্পার্টমেন্ট আছে, এটা হচ্ছে ইনফিউশন সেট। আচ্ছা, এখন নিচের কম্পার্টমেন্টে কি থাকে, একটা মেমব্রেন থাকে। তাহলে ট্রান্সফিউশন সেটের পিকুলারিটিস দুইটা, একটা হচ্ছে তার ডিপ চেম্বার আর কাউন্টিং চেম্বারে দুইটা কম্পার্টমেন্ট থাকে, আর লোয়ার কম্পার্টমেন্টে একটা মেমব্রেন থাকে। এটা এই মেমব্রেনের কাজ কি, সহজ কথা ফিল্ট্রেশন, কিন্তু কি ফিল্টার করবে, সে এয়ার বাবল যেগুলো আছে সেগুলাকে ফিল্টার করে। এটা কিন্তু মানে অন্য কিছুর জন্য না। আমরা যখন ব্লাড দেই তখন সেখানে দেয়ার মে বি এয়ার বাবলস, এই এয়ার বাবল যদি দেয় আমাদের যখন আমরা ট্রান্সফিউশন করব তখন কি হইতে পারে, এয়ার এম্বোলিজম হইতে পারে, অর এম্বোলিজম হইতে পারে। এই কারণে এই জায়গায় একটা ফিল্টার দেয়া থাকে, সেই জন্য এয়ার বাবল গুলাকে ফিল্ট্রেট করে। আচ্ছা, ইন্ডিকেশন কি, টু ট্রান্সফিউজ বায়োলজিক্যাল ফ্লুইড। আর বায়োলজিক্যাল ফ্লুইড কি কি আছে, ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট। এটা অলরেডি আপনাদের একটা লেকচার হওয়ার কথা, তাই না? ব্লাড ট্রান্সফিউশনের উপর লেকচার হয়েছে আপনাদের। জি স্যার। আচ্ছা, তাইলে ব্লাডের ব্লাড এবং ব্লাড প্রোডাক্ট কি হইতে পারে, একটা হচ্ছে হোল ব্লাড হইতে পারে, ফ্যাট সেল হইতে পারে, প্লাজমা হইতে পারে, তাই তো? তারপর হচ্ছে গিয়ে আপনার প্লেটলেট হইতে পারে, প্লেটলেট কনসেন্ট্রেট হইতে পারে। তাইলে এই যে জিনিসগুলা প্রত্যেকটাকে যদি আপনি আলাদা একটা করে নাম দেন, তাইলে প্রত্যেকটা কিন্তু আলাদা একটা ইন্ডিকেশন। আমি এক কথা বললাম ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট, কিন্তু পরীক্ষার সময় যখন যদি দেখেন যে আপনার 4টা ইন্ডিকেশন আছে, আপনি প্রত্যেকটাকে ট্রান্সফিউশন অফ ব্লাড, ট্রান্সফিউশন অফ ফ্যাট সেল, ট্রান্সফিউশন অফ প্লেটলেট, ঠিক আছে, হ্যাঁ, ট্রান্সফিউশন অফ প্লাজমা, এই জিনিসগুলো আপনারা বললেই কিন্তু দেখবেন যে প্রত্যেকটা পয়েন্ট অ্যাড্রেস করা হয়ে যাবে। এটার কমপ্লিকেশন গুলা আসে, কমপ্লিকেশন গুলার ক্ষেত্রে মনে রাখেন যে লোকাল কমপ্লিকেশন হইতে পারে, সিস্টেমিক কমপ্লিকেশন হইতে পারে। লোকাল কমপ্লিকেশন গুলা কি, একটা জিনিস হচ্ছে যে আমার হেমোরেজ হইতে পারে। আমি যখন হচ্ছে এটাকে ইন্ট্রোডিউস করতেছি, এইদিকে একটা নিডল থাকে, আমরা সাধারণত এই নিডলটা ব্যবহার করি না, ক্যানুলা ব্যবহার করি, ঠিক আছে, ইন্ট্রাভেনাস ক্যানুলা ব্যবহার করি একটা চ্যানেল করার জন্য। সেই চ্যানেলের সাথে এইটুকু অংশ, এই নিডলটা খুলে এইটুকু অংশ কানেক্ট করি। যাই হোক, ওই ক্যানুলাটাও কিন্তু এই পুরো ট্রান্সমিশন সিস্টেমের একটা অংশ তখন হয়। কি হইতে পারে, ক্যানুলা ইনসার্ট বা নিডল ইনসার্ট করার সময় হেমোরেজ হইতে পারে, ঠিক আছে। আপনি হয়তো ভেইনকে পায়ার্স করে ফেলেছেন, ভেইনের বা বোথ ইয়েতে, একদিক দিয়ে পায়ার্স করে অন্যদিকে বের হয়ে গেছেন, মিডিলটা আর ভেইনে নাই, সেইখান থেকে হেমোরেজ হইতে পারে। সেকেন্ড জিনিস হইতে পারে ভেইনে ইনফেকশন হইতে পারে, এটা কে বলা হয় থ্রম্বোফ্লেবাইটিস বা ফ্লেবাইটিস। থ্রম্বো বলবো না, ফ্লেবাইটিস বলবো, ঠিক আছে। তাইলে হেমোরেজ, ফ্লেবাইটিস, এটা হচ্ছে লোকাল। দেন হচ্ছে যদি আপনি সিস্টেমে চিন্তা করেন যে এটা ইট ইজ এ সোর্স অফ ইনফেকশন, লম্বা সময় যদি থাকে, এই যে ফ্লেবাইটিস হইলো বা এই যে ট্রান্সমিশন করতেছি, এটা কিন্তু অনেক সময় একটা সোর্স অফ ইনফেকশন হয়। ফর এন এক্সাম্পল, ট্রান্সমিশনের সময় আমার যেসব ভাইরাল ডিজিজ গুলো আছে, হেপাটাইটিস বি, সি আছে, ঠিক আছে, যেগুলোকে আমরা স্ক্রিনিং করি, তো ওইগুলা কিন্তু ট্রান্সমিশনের সম্ভাবনা থাকে। এই যদিও আমরা স্ক্রিনিং করে দেই, কিন্তু দেয়ার মে বি চান্স অফ ট্রান্সমিশন অফ ডিজিজ। আচ্ছা, আর সেকেন্ড থিং হইলো এয়ার এম্বোলিজম। তাহলে এইভাবে লোকাল কমপ্লিকেশন আর সিস্টেমিক কমপ্লিকেশন যদি আপনি মনে রাখেন, তাহলে হয়তো কমপ্লিকেশনের রাইট 3 কমপ্লিকেশন আর 4 কমপ্লিকেশন আছে, এটা লেখাটা কিন্তু ইজিয়ার। আচ্ছা, সেম থিং দেখেন, এটাকে বলা হয় প্রায় কাছাকাছি একটা জিনিস, এটা হচ্ছে গিয়ে ইনফিউশন সেট। ইনফিউশন সেটের কাজ কি, টু ইনফিউজ দ্য ইন্টারভেনাস ফ্লুইড, তাই তো। আর ইন্টারভেনাস ফ্লুইড কি কি থাকতে পারে, ইট মে বি আইসোটোনিক, ইট মে বি হাইপারটোনিক, ইট মে বি হাইপোটোনিক। সাধারণত আমরা রিসাসিটেশনের সময় একটা পেশেন্টকে যখন রিসাসিটেট করি, তখন হচ্ছে আমরা আইসোটোনিক ফ্লুইড দিই, কিন্তু অনেক সময় এক একটা ইয়েতে পারপাস এক এক রকম হয়, তখন কিছু কিছু সময় কিন্তু আমরা হাইপারটোনিক বা হাইপোটোনিক ফ্লুইড দিতে পারি। ফর এক্সাম্পল, তার হাইপোনেট্রিমিয়া আছে, আমি সোডিয়াম ডেফিসিয়েন্সি কারেকশন করতে চাই, হ্যাঁ,
সিভিয়ার হাইপোনেট্রিমিয়া আছে, তখন কিন্তু আমরা হাইপারটোনিক ফ্লুইড দিব। 3% সোডিয়াম ক্লোরাইড অনেক সময় আমরা দিই। ঠিক আছে? তাইলে ইনফিউশন অফ ইন্ট্রাভেনাস ফ্লুইড। এখন আপনি ২-১ টা ইন্ডিকেশন লেখেন। যেমন ইন কেস অফ ট্রমা, রিসাসিটেশন, ঠিক আছে? অর হেমোরেজিক শক, তখন আমরা রিসাসিটেট করি। ঠিক আছে? ডিউরিং অপারেশন, মেইনটেন্যান্স অফ ফ্লুইড। ডিউরিং পোস্ট অপারেটিভ পিরিয়ড, মেইনটেন্যান্স অফ তার ফ্লুইড রিকোয়ারমেন্ট। এইসব ক্ষেত্রে আমরা দিতে পারি। আরেকটা ইম্পোর্টেন্ট হইলো, এটা দিয়ে আমরা কি করতে পারি? তার নিউট্রিশন দিতে পারি। আমরা পেরিফেরালি যে আমরা এই যে গ্লুকোজ কন্টেইনিং ফ্লুইড দেই অনেক সময়, সেটা দিয়ে হচ্ছে গিয়ে তার গ্লুকোজের ডিমান্ডটাও আমরা ফিল আপ করতে পারি। গ্লুকোজ যে আপনি 5% দিবেন এইটা না, কখনো, কখনো 20%, 50% গ্লুকোজ অনেক সময় দেওয়া হয়। হাইপোগ্লাইসেমিক পেশেন্ট, ঠিক আছে? পেশেন্ট হাইপোগ্লাইসেমিক অলরেডি হয়ে গেছে। তখন তাকে আমরা গ্লুকোজ কন্টেইনিং ফ্লুইড দিয়ে হাইপোগ্লাইসেমিয়া কারেক্ট করি। তাইলে এই জিনিসগুলো আপনারা মনে রাখেন। একটা হচ্ছে নিউট্রিশনের পয়েন্ট, আর একটা হচ্ছে আইভি ফ্লুইডের পয়েন্ট। আর আইভি ফ্লুইডের পয়েন্টগুলা তখন কিন্তু এই যে রিসাসিটেশন হইতে পারে, মেইনটেন্যান্স অফ ফ্লুইড রিকোয়ারমেন্ট হইতে পারে। রিসাসিটেশন করি কোথায়? আমরা যে ট্রমা পেশেন্ট or there is hemorrhage and patient may be in hemorrhagic shock, ঠিক আছে? সেপটিক শকের ক্ষেত্রেও কিন্তু আমরা দেই। কেন? সেপটিক শকের ক্ষেত্রে ভেসোকনস্ট্রিক্টর দেওয়ার আগে ভেসেলে এডুকেট ফ্লুইড দিতে হয়, তখন আমরা দেই। তাইলে এই ২ টা জায়গায় দেই শকের ক্ষেত্রে ইউজুয়ালি। আর তার সাথে মেইনটেন্যান্স ফ্লুইড কখন দেই? পেশেন্ট হচ্ছে গিয়ে ওরাল ইনটেক নেই। ডিউরিং অপারেশন হইতে পারে, পোস্ট অপারেটিভ পিরিয়ডে হইতে পারে। তো এই তো তার ইন্ডিকেশন গুলা। দিস ওয়ান ইজ রুল গজ। আচ্ছা, রুল গজের ক্ষেত্রে আপনারা ২ টা জিনিস মনে রাখেন। যে রুল গজের ইন্ডিকেশন কি? একটা হচ্ছে ব্যান্ডেজ, আরেকটা হচ্ছে স্লিং। ব্যান্ডেজ কি? ব্যান্ডেজ অনেক রকম ব্যান্ডেজ হইতে পারে। ফর এক্সাম্পল, আমরা হচ্ছে মাথায় যে ব্যান্ডেজ দিই সেটাকে অনেক সময় আমরা বলি ব্যারেল ব্যান্ডেজ। হুম? চারদিকে একটা ব্যারেল শেপ ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ করার মতো, পরে সেটাকে ব্যারেল শেপ লাগে, ব্যারেল ব্যান্ডেজ। ম্যান্ডিবুলার ব্যান্ডেজ আছে। তারপরে অনেক সময় হচ্ছে গিয়ে আমরা স্ক্রুটামে, ঠিক আছে? যে হার্নিয়া সার্জারি বা হাইড্রোসিস সার্জারির পরে স্ক্রুটামে আমরা দিই, অথবা ফিস্টুলা সার্জারি, ঠিক আছে? পেরিয়ারাল ফিস্টুলা বা অ্যাবসেস ড্রেন করার পরে টি ব্যান্ডেজ দেই। তাইলে নানা রকম ব্যান্ডেজ আছে। আপনারা কয়েকটা ব্যান্ডেজের নাম মনে রাখবেন। একটা ইন্ডিকেশন হচ্ছে ব্যান্ডেজ। ইট মে বি ব্যারেল ব্যান্ডেজ, ইট মে বি টি ব্যান্ডেজ, ইট মে বি আদার ব্যান্ডেজ। এই ব্যান্ডেজ ৩-৪টার নাম আপনারা মনে রাখবেন। আর সেকেন্ড হচ্ছে স্লিং, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার স্লিং দিতে পারি। ফর এক্সাম্পল, তার হচ্ছে গিয়ে এলবোতে একটা ইনজুরি হইছে। ইট মে বি সফট টিস্যু ইনজুরি অর দেয়ার মে বি ফ্র্যাকচার, ঠিক আছে? তখন এইটাকে ইমমোবিলাইজ করার জন্য আমরা অনেক সময় স্লিং ব্যবহার করি। যে হাতটাকে আমরা ঝুলায় রাখলাম, বুকের উপরে অনেক সময় ঝুলানো থাকে। ক্ল্যাভিকল ফ্র্যাকচার হইছে, ঠিক আছে? এখন যত সে হাত মুভ করবে, তত সেটাতে পেইনফুল হবে। আর ক্লেভিকল ফ্র্যাকচার হইলে ওই জায়গায় কিন্তু খুব ভালো, আপনি মানে কাজ দেওয়ারও কোনো নিয়ম নাই। তাইলে কি করবেন? আপনার হ্যান্ডকে, লিম্বকে ফিক্স করতে হবে। তাইলে হচ্ছে এইখানে মুভমেন্ট রিডিউস হবে, পেইন কমবে, আর্লি হিলিং হবে। তখন হচ্ছে আমরা এই যে ট্রায়াঙ্গুলার স্লিং ব্যবহার করি। তাইলে ২ টার কাজ, একটা হচ্ছে ব্যান্ডেজ, আরেকটা হচ্ছে স্লিং। প্রত্যেক জায়গায় ১টা ২টা করে আপনারা নাম, ঠিক আছে? নাম জেনে রাখবেন। দিস ওয়ান ইজ ক্র্যাব ব্যান্ডেজ। আচ্ছা, এই ক্র্যাব ব্যান্ডেজের কতগুলা স্পেসিফিক ফাংশন আছে। একটা হচ্ছে টু সাপোর্ট দ্য জয়েন্ট, ডিউরিং সফট টিস্যু ইনজুরি। মনে করেন একটা জয়েন্টের সফট টিস্যু ইনজুরি হয়েছে, সেই জায়গায় হচ্ছে জয়েন্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা ব্যবহার করি। আপনারা যারা ফুটবল খেলেন তারা দেখবেন যে অ্যাংলেট বলে একটা, তাই না? অ্যাঙ্কেলের চারদিকে হচ্ছে একটা সাপোর্ট, ইলাস্টিক একটা সক্স পরা হয়, অথবা নি প্রোটেক্টর পরা হয়, তাই না? এই জিনিসটাও কিন্তু ওই জয়েন্টকে ওইভাবে সে সাপোর্ট দেয় ক্র্যাব ব্যান্ডেজ। সেকেন্ড থিং হইলো ভেরিকোজ ভেইন যখন থাকে, তখন হচ্ছে আমরা এই যে কম্প্রেশন স্টকিং ব্যবহার করি। এই কম্প্রেশন স্টকিং এর একটা হচ্ছে বিকল্প ক্র্যাব ব্যান্ডেজ। ক্র্যাব ব্যান্ডেজ দিয়ে যদি আমরা সার্কেল করে দেই নিচ থেকে উপর পর্যন্ত আস্তে আস্তে, তাইলে এটা কম্প্রেশন স্টকিং এর কাজ করবে। আর
সার্জারির একটা কমপ্লিকেশন হইলো ডিপ ব্রেন থ্রম্বোসিস। লং সার্জারি যখন হয়, এল্ডারলি পেশেন্টের সার্জারি হয়, অথবা তার যদি আগে কোনো ভেনাস থ্রম্বোসিসের হিস্ট্রি থাকে, তখন বা পালমোনারি এম্বোলিজম হিস্ট্রি থাকে, তখন কিন্তু সে রিস্কে থাকে। হুম তো এই ক্ষেত্রে তখন আমরা কি করি, তাকে ভেনাস থ্রম্বোসিস প্রিভেনশনের জন্য আমরা কম্প্রেশন স্টকিং ব্যবহার করতে বলি। সার্জারির সময় সে স্টকিং পরে যাবে, ঠিক আছে, সার্জারির পরেও সে স্টকিং ব্যবহার করবে। এই কম্প্রেশন স্টকিংটা দেওয়া হয় ক্রেপ ব্যান্ডেজ দিয়ে। তাহলে তিনটা ফাংশন, একটা হলো টু সাপোর্ট দ্য ইনজুর্ড জয়েন্ট ফার্স্ট, সেকেন্ড থিং হচ্ছে ডিউরিং ভেরিকোজ ভেইন, ঠিক আছে, টু সাপোর্ট দ্য ভেনাস ড্রেনেজ বাই কম্প্রেশন স্টকিং। আচ্ছা, তারপরে প্রিভেনশন অফ deep brain from to give compression bandage to prevent deep brain thrombosis. তিনটা কিওয়ার্ড, একটা হচ্ছে জয়েন্টের সাপোর্ট, একটা হচ্ছে প্রিভেনশন অফ ডিপ ব্রেন থ্রম্বোসিস, আর একটা হচ্ছে ভেরিকোজ ভেইন। এখানে ভেরিকোজ ভেইনে ভেনাস ড্রেনেজটাকে ফেসিলিটেট করে, আর ডিপ ব্রেন থ্রম্বোসিসে ক্লট ফরমেশন হয়ে প্রপাগেশন যে হয় সেটাকে প্রিভেন্ট করে, আর জয়েন্ট ইনজুরির ক্ষেত্রে এটা সাপোর্ট দেয়। বানানটা আপনারা মনে রাখবেন, CREPE, ক্রেপ। This one is also rolled cotton, ঠিক আছে। রোল কটন কোথায় দেওয়া হয়? ওই যে আমরা আগে বলেছি ব্যান্ডেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, টর্নিটয়েডের ক্ষেত্রে আমরা পেডিং এর জন্য ব্যবহার করতে পারি, কাস্ট যখন দেই তখন আমরা পেডিং এর জন্য ব্যবহার করতে পারি, কাস্ট ও প্লাস্টার যখন দেই তখন পেডিং এর জন্য ব্যবহার করতে পারি। দিস ওয়ান ইজ ড্রেইন টিউব। ড্রেইন টিউব কখন দেওয়া হয়? যখন আমরা একটা জায়গায় সার্জারি করলাম, ঠিক আছে, যে কোনো সার্জারির পরে at the site of operation there may be some collection, remaining collection of blood or pus. For an example, আপনার ল্যাপারটমি করলেন, এই যে ডিওডেনাল আলসার পারফোরেশনের জন্য আপনার রিপেয়ার করলাম, রিপেয়ার করে সেখানে পেরিটোনিয়াল টয়লেটিং করলাম, তাই তো। নর্মাল স্যালাইন দিয়ে একটা ওয়াশ দেওয়া হয় পেরিটোনিয়াল ক্যাভিটিতে, যাতে যে কন্টেন্ট যেটা আছে পারফোরেশন থেকে যে কন্টেন্টটা লিকেজ হয়েছে সেটাকে আমরা ওয়াশ আউট করে নিয়ে আসি। এখানে কিন্তু পুরা ওয়াশ আউট করার পরে পুরো আপনি একদম ড্রপ বাই ড্রপ পুরোটা ফ্লুইড বের করে নিয়ে আসতে পারবেন না, এখানে কিছু রিমেইনিং ফ্লুইড থেকে যায়। তখন আমরা একটা ড্রেইন টিউব দিয়ে আসি, যে ন্যাচারাল যে পেরিটোনিয়ামে যখন আমরা রেসপিরেশন নেই তখন অ্যাবডোমিনাল অর্গান যেগুলো আছে সেগুলো মুভ করবে, ঠিক আছে, তার প্রেশার একটু কমবে বাড়বে, তখন এমনিতেই স্পন্টেনিয়াসলি যে রিমেইনিং ব্লাড থাকে, রিমেইনিং ফ্লুইড থাকে, সেটা ড্রেইন হয়ে চলে আসবে। তাইলে এটা ডিউরিং সার্জারি for the drainage of remaining fluid, remaining blood, remaining pus, ঠিক আছে। ফ্লুইড কন্টেন্ট আসবে, এটা তো আর সলিড কন্টেন্ট আসতে পারবে না। যে ফ্লুইড কন্টেন্ট কি আছে, একটা হচ্ছে ফ্লুইড থাকতে পারে, যে পেরিটোনিয়াল টয়লেটিং এর সময় আমরা ওয়াশ দিলাম, ইনফ্লামেটরি ফ্লুইড হইতে পারে, আর ব্লাড আসতে পারে, রিমেইনিং যে ব্লাড আছে সেটা আসতে পারে। থার্ড হচ্ছে আপনার যদি পাস থাকে সেই পাসটা আসবে। আচ্ছা, এখানে দেখেন একটা রেড কালার দিয়ে মার্ক করা আছে, এই রেড কালারের একটা কালার কোড আছে, এটা দিয়ে তার সাইজ কত বোঝা যায়। হুম, এই টিউব যেগুলো আছে সেই টিউব গুলাকে ডায়ামিটার মেজার করার জন্য একটা মেথড আছে, সেটাকে বলে ফ্রেঞ্চ গজ। হ্যাঁ, একটা ইউনিট আছে ফ্রেঞ্চ গজ। তো এইটা হচ্ছে 18 FR। রেড মানে হচ্ছে 18 সাইজের, 18 FR ফ্রেঞ্চ গজ, এফআর মানে হচ্ছে ফ্রেঞ্চ গজ, ঠিক আছে। এইটা আপনারা একটু দেখে নিয়ে চেষ্টা করবো আমি নেক্সট দিন যদি কোনো সময় পাই বলার জন্য, যে ফ্রেঞ্চ গজকে আপনারা কাউন্ট করবেন কিভাবে, কিন্তু ইউনিটটা মনে রাখেন। এই এফআর মানে হচ্ছে ফ্রেঞ্চ গজ। ইট মে বি 16 FR, ইট মে বি 18 FR, ইট মে বি 14 FR। আচ্ছা, দিস ওয়ান ইজ প্লাস্টার অফ প্যারিস ব্যান্ড, ঠিক আছে। সাধারণত প্লাস্টার অফ প্যারিস কি? স্যার জিপসাম। আচ্ছা, ঠিক আছে।
সহজ কথা, এটা ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট থাকে। ক্যালসিয়াম সালফেটের কম্পাউন্ডের ভিতরে কিছু পানি থাকে। হ্যাঁ, এই এই কেমিক্যাল কম্পাউন্ডটাকে যখন হচ্ছে আমরা সোক করব উইথ ওয়াটার, ভেজাবো এবং তাকে যদি এয়ারের রিলেশনে রাখি, হ্যাঁ, এক্সপোজ টু এয়ার রাখি, তাইলে কত সময় পরে এটা একটা হার্ড স্ট্রাকচার তৈরি করে, নিজে থেকেই শক্ত হয়ে যায়। আমরা যখন পানি দেই তখন সেটা অনেকটা ময়দার মতো হয়, ঠিক আছে? একটু পরে খোলা জায়গায় রেখে দিলে এটা শক্ত হয়ে যায়। তো এই আগে যে আমরা কাজ দেওয়া হইতো তখন কিন্তু ওইভাবে পাউডার পাওয়া যাইত, সেই পাউডারটা হচ্ছে এই গজ বা লিনেনের উপর দিয়ে পা- এই তখন প্লাস্টার করা হইতো, ওয়াটারে সোক করে কিছু সময় রেখে দেওয়া হইতো। এখন হয়েছে কি, লিনেনের সাথে এই পাউডারটা মানে মিক্স আপ করে এরকম ব্যান্ডই পাওয়া যায়, এটাকে প্লাস্টার অফ প্যারিস ব্যান্ড বলে। এটা আমরা যখন হচ্ছে ওয়াটারে সোক করব, সোক করে এয়ারে এক্সপোজ অবস্থায় রেখে দিলে কিছু সময় পরে একটা হার্ড স্ট্রাকচার তৈরি করে। এখন এই স্ট্রাকচারটা আপনি যে শেপে দিবেন, মনে করেন আপার লিম্বের ক্ষেত্রে আপনি আপার লিম্বের শেপে দিবেন, লোয়ার লিম্বের ক্ষেত্রে আপনি লোয়ার লিম্বের শেপে দিবেন। বিভিন্ন সাইজের পাওয়া যায়, 6 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের পাওয়া যায়। ইঞ্চি বড় কথা না, আপনি হচ্ছে এডিকুয়েট সাইজের নিবেন। আর যখন আপনি হচ্ছে এটা ওয়াটারে সোক করবেন তখন কিন্তু এটা ফ্লেক্সিবল একদম, যে বললাম ময়দার তালের মতো থাকে, ডাবের মতো থাকে। তখন সেটাকে আপনি যে শেপে দিতে স্ট্রাকচার করতে চান সেই শেপে স্ট্রাকচার করে রেখে দিবেন। একটু সময় পরে দেখবেন যে ওই শেপের একটা হার্ড স্ট্রাকচার হয়ে গেছে। কোথায় ব্যবহার করা হয়? টু ইমোবিলাইজ দ্য ফ্র্যাকচার সাইট, ঠিক আছে? ইমোবিলাইজ দ্য ফ্র্যাকচার সাইট। হ্যাঁ, মনে করেন রেডিয়াস আলনার ফ্র্যাকচার হয়েছে, আমরা স্ক্রিন যে কাজ করতো, প্লাস্টার অফ পেরিস দিয়ে আমরা যে কাজ তৈরি করি অথবা প্লাস্টার তৈরি করি, সেই প্লাস্টারও কিন্তু সেই ইমোবিলাইজেশন করে। এখানে এই প্লাস্টার ওর কাস্টের কমপ্লিকেশন গুলো আসে। তো কমপ্লিকেশন গুলাতে এক হইলো গিয়া লোকাল, আর আরেকটা হইলো গিয়া বা ইমিডিয়েট অর ডিলেড, এইভাবে ভাগ করবো। ইমিডিয়েটলি কি হইতে পারে, এটা রাফ সারফেস, আমরা যদি প্রপারলি পেডিং না করি কাস্টের আর হচ্ছে গিয়ে আমাদের স্কিনের মাঝখানে যদি আমরা কটন না দিই, তাইলে এই রাফ সারফেসে ফ্রিকশন হয়ে হচ্ছে আমাদের স্কিন ইনজুরি হবে। হুম, যদি টাইট হয় তাহলে ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে, তখন কম্পার্টমেন্টাল সিনড্রোম হইতে পারে, নামনেস হইতে পারে লিম্বে, ঠিক আছে? আর ডিলেড তো ওই যে বললাম যে ডিফর্মিটি হইতে পারে, আমরা যদি প্রপারলি রিডিউস করতে না পারি, ফ্র্যাকচার কে রিডিউস করতে না পারি, প্রপার অ্যালাইনমেন্টে না থাকে, তাইলে মেলিগনিয়ন হইতে পারে। তাইলে এটার কমপ্লিকেশন গুলা, প্লাস্টারের কমপ্লিকেশন, এটার কমপ্লিকেশন না, প্লাস্টারের কমপ্লিকেশন গুলা ফ্রিকুয়েন্টলি পরীক্ষাতে আসে। আচ্ছা, দিস ওয়ান ইজ অলসো পলিস্টাইজেনাল সেলফ রিটেইনিং ক্যাথেটার, রাবার টুর্নিকেট। মোটামুটি অ্যাপ্লায়েন্স গুলা শেষ, চট করে আরেকবার আমরা দেখে যাই, দেখেন। দিস ওয়ান ইজ রাবার টুর্নিকেট, পলিস্টাইজেনাল সেলফ রিটেইনিং ক্যাথেটার। This one is plaster of Paris band, drain tube, roll cotton, crab bandage, CREP, crab bandage, roll gauze, infusion set. দেখেন কাউন্টিং চেম্বারে একটা কম্পার্টমেন্ট, নো মেমব্রেন। ট্রান্সমিশন সেট, কাউন্টিং চেম্বারে দুইটা কম্পার্টমেন্ট, একটা মেমব্রেন আছে। দিস ওয়ান ইজ এন্ডোট্রাকিয়াল টিউব, এখানে একটা বেলুন আছে, এইখানেও একটা বেলুন আছে, আর এখানে একটা কানেক্টর আছে। নেজোগ্যাস্ট্রিক টিউব, ঠিক আছে? নেজোগ্যাস্ট্রিক টিউবে দেখেন, নেজোগ্যাস্ট্রিক টিউব আর ড্রেন টিউবকে আলাদা করার রাস্তা হচ্ছে ড্রেন টিউবে এইখানে মাল্টিপল আইস থাকে, অনেকগুলো আইস থাকে। আর এই নেজোগ্যাস্ট্রিক টিউবে এখানে একটা স্টপার থাকে, যে স্টপারটা ড্রেন টিউবে থাকে না। দিস ওয়ান ইজ পলিশ বাইচ্যানেল সেলফ রিটেইনিং ক্যাথেটার, রাবার টুর্নিকেট, পলিশ টাইটেনাল সেলফ রিটেইনিং ক্যাথেটার, রোল কটন, ঠিক আছে? আবার পলিশ টাইটেনাল সেলফ রিটেইনিং ক্যাথেটার। দিস ওয়ান ইজ চেস্ট ড্রেইন টিউব, টি টিউব।
আর এটা হচ্ছে স্প্লিন্ট। মনে থাকবে এই অ্যাপ্লায়েন্স গুলা? আপনারা আরেকবার দেখলে পারবেন, ঠিক আছে? চেষ্টা করবেন যে এই ক্লাসের পরে কিছু সময় থাকে এইটাতে একটু চট করে দেখে নিতে। 10:30 থেকে তো ক্লাস, নেক্সট ক্লাস, কিছু সময় এটা দেখে নিতে। আচ্ছা, এখন এই ভিডিওটা একটু দেখে নেন আপনারা। এটা কিভাবে এনজিটিউব করা মানে ইনসার্ট করা হয় সেটার উপর একটা ভিডিও। এটা দেখলে আপনাদের মোটামুটি এই প্রসিডিউরটা সম্পর্কে জানা থাকবে। পরীক্ষায় হয়তো প্রসিডিউরটা খুব বেশি আসে না। কিন্তু আপনাদের টিউব রিলেটেড যে কোয়েশ্চন যেগুলো আছে সেটা মিট আপ হয়ে যাবে। দেখেন ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো কালেক্ট করা হইলো। হ্যাঁ, একটা সিরিজ, তারপর লুব্রিকেন্ট, নেসোগ্যাস্ট্রিক টিউব, ড্রেসিং, গ্লোভ এবং অ্যাপ্রন আর গ্লাস অফ ওয়াটার। আগে অ্যাপ্রন পরে নিল, গ্লাভস পরে নিল। ইউজুয়ালি সিটিং পজিশনে দেওয়া হয়, তবে অনেক সময় আমরা পেশেন্ট যদি লায়াল পেশেন্ট থাকে লাইং পোস্টারেও দিই। এই দেখেন সে কেমনে, ঠিক আছে, নোজের অরিফিস থেকে স্টমাক পর্যন্ত ডিস্টেন্স কেমনে মেজার করতেছে। যে নোজ থেকে টিপ অফ দা ইয়ার গেল, ইয়ার লোব, দেন হচ্ছে মেজার টু 5 সেন্টিমিটার বিলো দা জিফি স্টার্নাম। এই অংশটুকু আরেকবার দেখেন, ঠিক আছে? আপনি কিভাবে স্টমাক পর্যন্ত তার লেগ মেজার করবেন, ঠিক আছে? দেখেন এয়ার লোব পর্যন্ত গেল, নেজাল অরিফিস থেকে এয়ার লোব পর্যন্ত গেল, দেন এই টিউবটা ওই জায়গায় রেখেই হচ্ছে আপ টু 5 সেন্টিমিটার বিলো জিভি স্টার্নাম। এইটুকু লেন্থ আমরা যদি হিসাব করি, দেখেন অ্যাডাল্টের ক্ষেত্রে একটা লেন্থ হবে, আবার হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে একটা লেন্থ হবে, কিন্তু যেহেতু এটা তার বডিতে আমরা মানে মেজার করতেছি, সুতরাং এটা স্টমাকেই যাবে। এখন একটা জেলি লাগিয়ে নিচ্ছে, সাধারণত আমরা লিগনোকেইন জেলি ব্যবহার করি। লুব্রিকেশন হয়, তার সাথে একটু লোকাল অ্যানাস্থেটিক এফেক্ট থাকে। পেশেন্টকে এক্সপ্লেইন করে দিল যে কিভাবে সেটা দিবে। আচ্ছা, যে লেংথটা সে মার্ক করে রেখেছিল ওই লেংথ পর্যন্ত যাওয়ার পরে সে স্টপ করলো, তারপর হচ্ছে এটাকে ফিক্স করে দিল। এখন পরীক্ষা করে দেখবে যেটা স্টমাকে গেছে কিনা। সে একটু এক্সপিরিয়েট করলো, এটা তো যেহেতু মেনিকিনে করা বা পুতুলের উপর করা, আপনি প্রসিডিউরটা দেখবেন। হ্যাঁ, এক্সপিরিয়েট করলে কি আসবে, যদি স্টমাকে থাকে তাহলে স্টমাক জুস আসবে, ঠিক আছে? এই যে দেখেন, আপনার কমপ্লিট হবে না এই তিনটা কাজ না করলে। একটা হচ্ছে ডকুমেন্টেশন, কি করেছেন সেটা লিখে রাখতে হবে আপনি। রুগীর ফাইলে আপনার ডকুমেন্টেশন কমপ্লিট করে রাখতে হবে। আর একটা চেস্ট এক্সরে করাই অনেক সময় আমরা, টিউবটা মানে এক্সাক্ট পজিশনে আছে কিনা। ইফ নো এক্সপিরিয়েন্স ইজ অবটেইনড, দেখেন যদি স্টমাকে কি থাকে, গ্যাস্ট্রিক জুইস থাকে। আমরা যখন এই টিউব দিয়ে সিরিঞ্জ দিয়ে একটু টানবো, তাইলে গ্যাস্ট্রিক জুইস আসার কথা, এটা গ্রিন কালারের, তাই না? এটা যদি আসে তাইলে আমরা কনফার্ম হইলাম। এটা নেওয়া হয়েছে গিকি মেডিক্স বলে
একটা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা চাইলে ওইখানে দেখে নিতে পারবেন। এই যে ইজি মেডিক। তাইলে আবার প্রসিডিউরটা দেখি আমরা, খুব দ্রুত দেখি। হুম। প্রথমে পেশেন্টের ডিটেলস কনফার্ম করতে হচ্ছে, এই পেশেন্ট যে পেশেন্টকে দিতে যাচ্ছেন উনি সেই পেশেন্ট কিনা। তারপর প্রসিডিউরটা এক্সপ্লেইন করতে হয়। কনসার্ন নিতে হবে, দেন হচ্ছে আমরা হ্যান্ড ওয়াশ করলাম, ইকুইপমেন্ট গুলো একসাথে গেদার করে রাখলাম। অ্যাপ্রন এবং হচ্ছে গ্লাভস পরলাম। পেশেন্টকে সিটিং পজিশনে রেখে এখানে দেওয়া হচ্ছে, অনেক সময় আমরা লাইং পজিশনেও দেই। প্রিফারেবল হচ্ছে সিটিং পজিশন, তাইলে এক্সপিরেশন কম হয়। এখানে একটা কথা বলা আছে যে টিউব দিয়ে যখন সে হচ্ছে অরোফেরিংস ও নেজোফেরিংস এ আসবে, হ্যাঁ, নেজাল ওপেনিং দিয়ে গেল, নেজোফেরিংস থেকে তারপর ওরোফেরিংস, এই জায়গায় যখন এপিগ্লোটিসের কাছাকাছি আসে তখন একটু রেজিস্ট্যান্ট থাকে। তখন তাকে বলতে হয় যে আপনি একটা গ্লাস দিয়ে বলতে হয় আপনি অল্প অল্প স্মল অ্যামাউন্টে একটু পানি খান। মানে এই পানি যখন খাবে আমাদের হচ্ছে রিফ্লেক্সলি কি হয়, এপিগ্লোটিস হচ্ছে ট্রাকিয়াকে ক্লোজ করে দেয়, তাই না? আমরা যখন ফিডিং এর সময় দেখি না, আমাদের কিন্তু ট্রাকিয়ায় ফুড যায় না, কেন যায় না? এপিগ্লোটিসটা কিন্তু ট্রাকিয়াকে ক্লোজ করে দেয়। তখন অনলি সিঙ্গেল হচ্ছে ট্র্যাক মানে ওপেন থাকে, সেটা হচ্ছে আমাদের এলিমেন্টারি ট্র্যাক। খাবার তখন হচ্ছে যাবে ইসোফেগাসে, এপিগ্লোটিস অলরেডি সেটাকে ক্লোজ, এয়ারওয়েকে ক্লোজ করে দিয়েছে। এই ক্ষেত্রে দেখেন, এই কারণে যদি সিপ অফ ওয়াটার দিতে বলেন তাইলে এই টিউবটা লাংসে যাবে না, সরাসরি ইসোফেগাসেই যাবে। অনেক সময় টিউবটা কয়েল হয়ে যেতে পারে, পেঁচ খেয়ে যেতে পারে, মুখে হা করে দেখতে হয় পেঁচ খাইছে কিনা। তারপর তার ডিজায়ার্ড লেংথে চলে যাওয়ার পরে এটাকে সে ফিক্স করে দিচ্ছে। লাস্টলি আমরা কনফার্ম করতেছি এটা স্টমাকে গেছে। কিভাবে? আমরা এসপিরেট করব, ঠিক আছে, একটা সিরিঞ্জ দিয়ে এসপিরেট করব, দেখবো যে স্টমাক জুসটা আসে কিনা। দেন আমরা ডিসপোজ করলাম, হ্যান্ড ওয়াশ করলাম, সব শেষে পেশেন্টকে ইনফর্ম করলাম যে প্রসিডিউর ইজ ওভার। দেন লিখে রাখলাম খাতায় ডকুমেন্টেশন যে এই প্রসিডিউর করেছি। একটা চেস্ট এক্সরে অনেক সময় আমরা করতে দিই, যদি এক্সপিরেশনের যখন আমরা এক্সপিরেট করি তখন যদি গ্যাস্ট্রিক জুস না আসে, নার্সকে ইনফর্ম করলাম। এই তো এখানে এই প্রসিডিউরটা মোটামুটি ভাবে আপনাদের দেখানো হলো। ঠিক আছে, এই নেজোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন নিয়ে কারোর প্রশ্ন আছে? নেজোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন নিয়ে কারোর প্রশ্ন আছে কিনা? স্যার যখন আমরা এটা ইনসার্ট করতেছি, হ্যাঁ, তখন ওই যে স্যার নেজোফেরিংস এ যাওয়ার পর তো আপনি বললেন যে বারবার পানি খেতে বলবো। কিন্তু তারপরেও যদি ভুলক্রমে এটা যদি নেজোফেরিংস এ না মানে স্যার ট্রাকিয়াতে চলে যায়, সেটা ইনস্ট্যান্ট আমি মানে প্রসিডিউর এর সময় বুঝবো কিভাবে? প্রসিডিউরের সময় অনেক সময় বোঝা যায় যে পেশেন্ট বারবার কাফ রিফ্লেক্স আসতে থাকে। ট্রাকিয়া এনি ফরেন বডি গেলে পেশেন্ট হচ্ছে কন্টিনিউয়াস কাফিং মানে প্রেজেন্ট থাকবে, সে বারবার কাশতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ট্রাকিয়ার মাঝে কিন্তু মানে এরকম মেকানিজম করা যে সেখানে কোনো ফরেন বডি গেলে সে এখান থেকে
এই ফরেন বডিটা বের করে দিতে চায়, বারবার সে কাশতে থাকবে। আর ইসোফেগাসে গেলে সাধারণত এই কাশিটা আর থাকে না। এটা হচ্ছে ডিউরিং প্রসিডিউর। আর প্রসিডিউর টিউবটা দেওয়ার পরে তো অবশ্যই আমরা চেক করব। একটা হচ্ছে আমরা এক্সপিরেট করে দেখতে পারি, ২ নাম্বার হচ্ছে একটা চেস্ট এক্স-রে করে দেখতে পারি। চেস্ট এক্স-রে টিউবটা মানে টিউবের ইয়েটা শেপটা বোঝা যায়। আর অনেক সময় এই টিউবের টিপে একটা মেটালিক ইন্ডিকেটর দেয়া থাকে। এই টিপটা কোথায় আছে দেখা যায়। লাংসে থাকলে বোঝা যাবে, স্টমাকে থাকলে বোঝা যাবে। অ্যানাটমিক্যাল পজিশন দেখে বোঝা যাবে। আর থার্ড ওয়ে হচ্ছে আমরা যে টিউবের যে এক্সটার্নাল এন্ড যেটা আছে এটাকে গ্লাস অফ ওয়াটারে আমরা ডিপ করি। ডিপ করলে যদি দেখা যায় যে বাবল আসতেছে, এয়ার বাবল আসতেছে, তাইলে বুঝতে হবে সেইটা ট্রাকিয়ায় আছে। কারণ ট্রাকিয়ার তো কন্টেন্ট হচ্ছে এয়ার। এয়ার তো আমরা খালি চোখে দেখবো না। এটাকে যদি একটা গ্লাস অফ ওয়াটারের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তখন এই ওয়াটারে যখন এয়ার আসবে তখন এটা বাবল ফর্ম করবে। এই ৩ টা ওয়ে। একটা হচ্ছে স্প্রে করে দেখতে পারি, সেকেন্ড হচ্ছে চেস্ট এক্স-রে করে দেখতে পারি, থার্ড হচ্ছে গ্লাস অফ ওয়াটারে ড্রিপ করে দেখতে পারি এক্সটার্নাল এন্ডটাকে যে এখানে কোনো এয়ার আসে কিনা। যদি এয়ার আসে তাহলে ট্রাকিয়া ওর লাংসে আছে। এটা বুঝে নিতে হবে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, চট করে আমরা ক্যাথেটারাইজেশন এর উপরে ৪ মিনিটের একটা ভিডিও আছে, এটা দেখে আজকের মতো মোটামুটি হয়তো শেষ হয়ে যাবে, তাই না? এটা একবার দেখে নেন। এই জিনিসটা দেখেন যে কি কি ইকুইপমেন্ট নিছে। ঠিক আছে? একটা স্টেরাইল ড্রেপ নিছে, ক্যাথেটার নেওয়া হয়েছে এখানে। এখানে একটা গালি পট আর হচ্ছে গজ নেওয়া হয়েছে। স্টেরাইল রিসিভার নেওয়া হয়েছে, প্যাড নেওয়া হয়েছে। আর এই দেখেন ওয়াটার ফর ক্যাথেটার বেলুন, ডিস্টিল ওয়াটার ফর ক্যাথেটার বেলুন, গ্লাভস, ক্যাথেটার ব্যাগ নেওয়া হয়েছে এবং লোকাল অ্যানাস্থেটিক জেল নেওয়া হয়েছে। ঠিক আছে? তাইলে এই যে কিছু জিনিস আমরা নিছি, গালি পট ও রিসিভার তার লিকুইড ও ইউরিনকে হচ্ছে কালেক্ট করার জন্য। আর স্টেরাইল ড্রেপ নিয়েছি, গ্লাভস নিয়েছি। তার সাথে ক্যাথেটার, ক্যাথেটার ব্যাগ, ওয়াটার আর লোকাল অ্যানাস্থেটিক জেল। আর আমরা প্রসিড করি। নরমাল স্যালাইন নেওয়া হয়েছে যেটা ডিউরিং ক্লিনিং এর সময় ব্যবহার করা যায়। দেখেন সারাউন্ডিং এরিয়া ক্লিন করা হচ্ছে কিভাবে, সেন্ট্রাল টু পেরিফেরি। আমরা যেখানে ইনসার্ট করব সেটা থেকে শুরু করতেছি আর এওয়েতে যাচ্ছি। তাইলে কি হবে, যদি আমাদের কোনো মাইক্রো অর্গানিজম থাকে আমরা মানে সেটা আর
পেরিফেরি থেকে সেন্ট্রালি আসবে না, সেন্টার টু পেরিফেরি। লোকাল অ্যানাস্থেটিক দেওয়া হবে ইউরেথ্রার ভিতরে। কেন? টু প্রিভেন্ট ফ্রিকশন আর লোকাল অ্যানাস্থেটিক ইফেক্ট, দুইটা ইফেক্টের জন্য। ফাইভ মিনিট আমরা ওয়েট করব। একটা স্টেরাইল রিট্রাইভার দিল, ক্যাথেটারটা ওপেন করা হইলো। তার লেফট হ্যান্ডে পেনিসকে গ্রিপ করেছে আর রাইট হ্যান্ডে সে ইনসার্ট করছে। ঠিক আছে, দেখেন হোল লেন্থ অফ দ্য ক্যাথেটার কিন্তু এখন তার ইনসার্ট করে ফেলা। তাইলে টিপ তো ডেফিনেটলি ব্লাডারে আছে এবং এই বেলুনটাকে ইনফ্লেট করা হইলো। জেন্টলি রিট্রাক্ট করে দেখা হইলো এই যে টান দিচ্ছে কিন্তু এটা বের হয়ে আসতেছে না। দেন আমরা ইউরিন চ্যানেলে যে ক্যাথেটার ব্যাগ বা ইউরিন ব্যাগ আমরা অ্যাসেম্বল করলাম। পুরা এরিয়াটাকে ক্লিন আপ করা হইলো, ডেপ শিট গুলা খোলা হইলো, আবার পেশেন্টকে কাভার করা হইলো। আচ্ছা, কেউ যদি খুব খেয়াল করে দেখে থাকেন তাইলে দেখবেন যে ডিউরিং কনসেন্ট টেকিং একটা কিন্তু এক্সট্রা স্টেপ এখানে আছে। আবার দেখেন, ঠিক আছে, আগেরটার সাথে এটার একটু ডিফারেন্স আছে। কোন স্টেপটা এক্সট্রা এখানে করা হয়েছে দেখেন। পেশেন্ট ডিটেইলস কনফার্ম করা হইলো, এক্সপ্লেইন করা হইলো। ঠিক আছে, এখন বলেন তো কোন স্টেপটা এক্সট্রা করা হয়েছে? শেপেরন স্যার, শেপেরন। ভেরি গুড। শেপেরন মানে হচ্ছে যে আপনার একজন অ্যাসোসিয়েটেড নার্স, হ্যাঁ, আপনাকে অ্যাকম্পানি করবেন বা পার্সন অ্যাকম্পানিং করবেন। যখনই কোনো রোগীর প্রাইভেট পার্ট এক্সামিনেশন করবেন তখন মনে রাখবেন আপনার এইটা হচ্ছে এথিক্যালি আপনি বাউন্ড টু ফর এ প্রেজেন্স অফ শেপেরন। তিনি একজন নার্স হইতে পারেন, একজন, হ্যাঁ, কখনো যদি নার্স না পাওয়া যায় ওয়ার্ড বয় হইতে পারে, কিন্তু আপনাকে একজন পার্সন অ্যাকম্পানিং করবেন। ঠিক আছে, পেশেন্ট সেফটির জন্য, তার ডিসেন্সি মেনটেন করার জন্য। আচ্ছা, তো যেমন প্রাইভেট পার্ট মেল ফিমেলের ক্ষেত্রে আমরা যখন ক্যাথেটার করি তখন করি, এবং সেম থিং আপনি যখন ব্রেস্ট এক্সামিনেশন করবেন তখনও আপনাকে একজন শেপেরন নিতে হবে। আপনারা যখন লং কেস হিসাবে কার্সিনোমা ব্রেস্ট পাবেন পরীক্ষার সময়
ওকে, হ্যাঁ। একটা কল এসেছিল। আমি একটু সময়ের জন্য মনে হয় কলটা নিতে হইলো। এখন দেখেন তাইলে চ্যাপেরন আমাদের মাস্ট। যখন আপনারা হচ্ছে লং কেইসে কার্সিনোমা ব্রেস্ট করবে তখন কিন্তু আপনাদের ২ টা জিনিস চাইয়া নিতে হবে। হ্যাঁ? ওইখানে রেজিস্ট্রাররা থাকেন, সার্জারি রেজিস্ট্রাররা থাকেন। এক পরীক্ষার যখন থাকে হলের ভিতরে এক্সামিনার থাকেন, এক্সামিনি থাকেন। ঠিক আছে? আর রেজিস্ট্রাররা হচ্ছে ওইখানে কিন্তু দায়িত্ব পালন করেন। তখন তাদেরকে বলতে হবে যে আমাকে তার একটা স্ক্রিন এবং একজন chaperone প্রোভাইড করেন। তখন একজন নার্সকে বলা হয় যে উনি প্রেজেন্ট থাকবেন। তার সাথে আপনাকে একটা স্ক্রিন প্রোভাইড করা হবে তার প্রাইভেসি মেইনটেইন করার জন্য। আপনি একটা ওপেন হলে কিন্তু ব্রেস্ট এক্সামিনেশন করতে পারবেন না। অথবা আ BPH এর রোগীকে অনেক সময় আছে ক্যাথেটার কি অবস্থায় আছে দেখা লাগে। এটা আপনি অথবা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা লাগে। এটা কিন্তু আপনি ওপেন স্পেস এ হল রুমে আপনি উইথআউট মেইনটেইনিং প্রাইভেসি আপনি করতে পারবেন। সেম থিং হবে শর্ট কেসে যখন আপনারা হার্নিয়া এক্সামিনেশন করবেন, তখনও কিন্তু দেখবেন যে হার্নিয়া সাধারণত ২ টা পাশে হ্যাঁ? ২ দিকে ২ টা রুমের ভিতরে হার্নিয়া পেশেন্ট থাকে। সে ওইখানে ওয়েট করে আ স্ক্রিন একটা দেয়া থাকে যাতে আ আপনি প্রাইভেসি মেইনটেইন করে তাকে এক্সামিন করতে পারেন। এই পয়েন্ট গুলা সবসময় পরীক্ষার সময় মনে রাখবেন। নিজেরা যখন ওয়ার্ডে কাজ করবেন তখনও এটা মনে রাখবেন। যে এইটুকু রোগীর প্রাইভেসি মেইনটেইন করতে হবে এবং এথিক্যালি আপনাকে ডিসেন্ট হইতে হবে যে না আমি যখনই এক্সামিন করব এরকম চেম্বারে আপনার কাছে একটা রোগী আসলো। ইট মে বি a case of benign breast disease or a patient with কার্সিনোমার রেকটাম তার আপনি হিস্ট্রি থেকে বুঝলেন। এখন ডিআরই করবেন অথবা ব্রেস্ট এক্সামিনেশন করবেন। ২ টা ক্ষেত্রেই কিন্তু আপনি একজন chaperone এরেঞ্জ করবেন। হয় পেশেন্টের নিজের আত্মীয়কেই বলবেন যে আপনি এখানে দাঁড়ান অথবা আপনার আ যদি আ যে আপনার যে থাকে স্টাফ থাকে তাকে বলবেন। এবং ফিমেইলের ক্ষেত্রে ফিমেল স্টাফকে বলাটাই বেটার। ঠিক আছে? ডিসেন্সি মেইনটেইন এর জন্য ফিমেল পেশেন্ট যখন এক্সামিন করবেন, ফিমেল স্টাফ, নার্স অর ফিমেল যে স্টাফ থাকে তাকে বলবেন যে অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে? আজকে মোটামুটি এইটুকুই ছিল। এইটুকুতে কারো প্রশ্ন আছে কিনা? দেখেন ২ টা প্রসিডিউর কিন্তু আমরা দেখেছি। একটা হচ্ছে NG টিউব ইনসারশন আরেকটা হচ্ছে ক্যাথেটারাইজেশন। ঠিক আছে? হ্যাঁ, এইটার পয়েন্ট গুলো আমি ভিডিও গুলার লিংক আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, ভিডিওগুলো আমার কাছে ডাউনলোড করা আছে। আমি হচ্ছে আপনাদের আ Google Drive এর লিংক দিয়ে দিব। আপনারা চেষ্টা করেন যে ওই ভিডিওগুলা একবার করে যখন অবসর সময় থাকবে একবার করে দেখে নিবেন। আর যে ছবিগুলা আছে সেই ছবিগুলা একটা কাজ করতে পারেন, ছবিগুলা আপনারা প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে নিলে আপনাদের নিজেদেরই একটা কিন্তু বইয়ের মতো হয়ে যাবে, তাই না? আর যদি মনে করেন যে না অনেকগুলা ছবি, এতগুলা ছবি কিভাবে প্রিন্ট দিব? তাইলে আপনাদের ল্যাপটপে ডাউনলোড করে নিবেন বা মোবাইলে ডাউনলোড করে নিবেন। যে অনেকগুলা এডিটর সফটওয়্যার পাওয়া যায়, ফটো এডিটর সফটওয়্যার পাওয়া যায়। সেই এডিটর সফটওয়্যার ইউজ করে এই যে অ্যাপ্লায়েন্স ইন্সট্রুমেন্টের আশপাশে যে খালি জায়গাগুলো আছে, এইখানে আপনারা এই কোয়েশ্চেন গুলা আর আনসার গুলা একদম শর্ট ইন শর্ট 1 ওয়ার্ড ও 2 ওয়ার্ডের ভিতরে আপনারা নোট ডাউন করে রাখবেন। তাইলে পরীক্ষার সময় খালি ওই ছবিগুলা দেখে গেলেই কিন্তু আপনাদের রিভিশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বলেন। ক্যাথেটার ইনসারশনে এখানে স্যার মেল ফিমেল দুই ক্ষেত্রে তো আমরা ফুল লেন্থ ইনসার্ট করবো আগে, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ। ফুল লেংথ করি। কেন করি? দেখেন ফুল লেংথ না করলে ওই যে বেলুনটা কিন্তু টিপে থাকে না। ঠিক আছে? আপনি যে বেলুন ইনসার্ট করবেন ওই পোরশন তো হচ্ছে ব্লাডারের ভিতর থাকতে হবে। ঠিক আছে? অনেকে কি করে যখন রিটেনশন থাকে তখন আমরা যখন ক্যাথেটার ইনসার্ট করতে শুরু করি, টিপটা যখন যায় ভিতরে ব্লাডারের ভিতরে ওইখানে তো হোল বা আইস গুলা থাকে। এই ইউরিন চলে আসতে থাকে। তখন সবাই মনে করে যে না ক্যাথেটার তো ব্লাডারে চলে গেছে। হ্যাঁ, এখন বেলুন ইনফ্লেট করো। কিন্তু দেখেন ক্যাথেটারের টিপে কিন্তু বেলুনটা নাই। বেলুনটা কিন্তু আরো প্রক্সিমালি আছে। এখন যদি আপনি বেলুন ইনফ্লেট করেন সেটা ইউরেথ্রার ভিতরে ইনফ্লেট হবে, ইউরেথ্রা ইনজুরি করবে। ব্লাডারে তো স্পেস অনেকটুকু আছে। এই কারণে আপনি ফুল লেংথ অফ আ মা যে ক্যাথেটার সেটাকে ইনসার্ট করবেন। তাইলে ওই যে বেলুন পার্ট যেটা আছে সেটাও কিন্তু ব্লাডারের ভিতর থাকবে। তারপরে আপনি বেলুন ইনফ্লেট করবেন।
ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন অনুপম। স্যার সিঙ্গেল লাং অ্যানাস্থেসিয়া এটার প্রসেসটা কিভাবে করা হয়? আচ্ছা, সিঙ্গেল লাং অ্যানাস্থেসিয়া দেখেন কখনো কখনো লাগতে পারে। এই যে আমরা ইন্টিউবেট করলাম তখন আমরা বলছি যে আমরা বোথ লাং মানে ইনফ্লেট হোক এটা চাই। কিন্তু কখনো কখনো হচ্ছে আমরা যদি থোরাসিক প্রসিডিউর করি, থোরাক্সের ওয়ান সাইডে, হ্যাঁ? তখন হচ্ছে আমাদের সিঙ্গেল লাং অ্যানাস্থেসিয়া দেওয়া লাগতে পারে। ফর এক্সাম্পল একটা আপনার লাংসে আ আপনার একটা আ ইয়ে আছে, লেশন আছে। সেই লেশনটা আপনি রিমুভ করতে চান। অথবা আমরা কখনো কখনো ইসোফেগাসের প্রসিডিউর যেটা করি, হ্যাঁ? পার্ট অফ ইসোফেগাসকে রিমুভ করে সেখানে এই যে স্টমাকের অংশটুকু লাগায় দেই, তাই না? ইসোফেগো গ্যাস আ মানে ইসোফেগো গ্যাস্ট্রোস্টমি করি। অথবা ইসোফেগো জেজুরোস্টমি করি। হুম? তখন কি হবে? তখন ইসোফেগাসের লেংথ কিন্তু ফিক্সড 25 সেন্টিমিটার। এখন ইসোফেগাসকে ফেলে কিছু অংশ ফেললে ইসোফেগাস থাকবে থোরাক্সে। তখন কি করতে হবে? স্টমাককে অথবা জেজুনামকে থোরাক্সের ভিতর নিয়ে যেতে হয়। থোরাকোটমি করে। এটাকে অ্যাবডোমিনাল সার্জারির সাথে থোরাসিক সার্জারিও করতে হয়। তখন কিন্তু ওয়ান সাইড অফ লাংস কে হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় রাখতে চাই। অথবা মনে করেন আরেকটা সার্জারি যে লাংসের একদিকে আপনার লেশন আছে। আপনি সেই লাংসের সার্জারি করবেন। এখন সেটাকে আমরা কিন্তু রেসপিরেশনে রাখবো না। আমরা রেসপিরেশন ওই লাংসের রেসপিরেশনটাকে স্টপ করে রাখবো। তখন হচ্ছে আমরা সিঙ্গেল লাং ভেন্টিলেশনে যাই। অপোজিট লাং যেটা আছে সেটাকে অ্যাক্টিভ রাখি। আর যেদিকে আমরা কাজ করব ইট মে বি ইউজুয়ালি এটা রাইটেই হয়। ইসোফেগাসের প্রসিডিউর যদি হয় ইউজুয়ালি এটা রাইটে হয়। আর লাংসের যদি লেশন হয় ইট মে বি রাইট অর লেফট যেকোনো একদিকে লাংসের লেশন হইতে পারে। তখন এই যে বললাম যে যেদিকে লেশন তার অপোজিট সাইডে লাংসটাকে আমরা অ্যাক্টিভ রাখবো। ঠিক আছে? সিঙ্গেল লাং ভেন্টিলেশনের মাধ্যমে। তখন টিউবটা থাকবে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ব্রঙ্কাসে। ঠিক আছে? প্রিন্সিপাল ব্রঙ্কাসে থাকবে। এটা ইট মে বি রাইট অর ইট মে বি লেফট। স্যার এটা মানে কোন স্টেজে করে? একটা তো আছে স্যার আইবোর লুইস, আর একটা হচ্ছে মার্ক লিওন। মানে কোন টাইপের সার্জারিতে স্যার এই সিঙ্গেল লাং অ্যানাস্থেসিয়াটা লাগবে? আচ্ছা। এখন দেখেন যে সাধারণত হইলো গিয়া 2 or 3 স্টেজ অপারেশন যেগুলা। হুম। ইসোফেগাসের যদি লোয়ার এন্ডে থাকে, আমি জটিল নামে যাচ্ছি না। আইভর লুইস বা অন্য অনেকগুলো নাম আছে। জটিল নামে যাচ্ছি না। আমি জাস্ট প্লেইন এন্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতেছি। যে যখন হচ্ছে যে আপনার সিঙ্গেল স্টেজ তখন লোয়ার এন্ড অফ ইসোফেগাস থাকবে। তখন কিন্তু আর সিঙ্গেল লাং ভেন্টিলেশনের দরকার নাই। কিন্তু স্টেজ প্রসিডিউর যেগুলা যেখানে আপনার হচ্ছে এই যে থোরাসিক সার্জারির প্রয়োজন পড়বে। মনে করেন মিড ইসোফেগাস অথবা প্রক্সিমাল ইসোফেগাস। তখন কিন্তু আপনাকে এই আ পুরা এই ল্যাংথ অফ ইসোফেগাস তো আপনি আর রিগেইন করতে পারবেন না। এই ল্যাংথকে রিগেইন করার জন্য যেটা করা হয় যে জেজুনামকেই উপরে নিয়ে আসা হয়। তাইলে যদি মিড ইসোফেগাসে কোনো লেশন থাকে অথবা প্রক্সিমাল ইসোফেগাসে লেশন থাকে, আপনি যদি ৩ টা অংশে ভাগ করেন, লোয়ার ইসোফেগাস কিন্তু আপনি ইসোফেগোগ্যাস্ট্রেক্টমি ইজিলি করা যায়। হ্যাঁ? সেখানে কিন্তু আপনার সিঙ্গেল লাং ভেন্টিলেশন হয়তো অতটুকু লাগবে না। প্রয়োজন নাই। কিন্তু যখনই আপনি হচ্ছে গিয়ে thoracic cavity ইসোফেগাসের যে অংশটুকু thoracic cavity তে আছে, হ্যাঁ? মিড পোরশন ও প্রক্সিমাল পার্ট এই ২ টা অংশ প্রক্সিমাল 1/3 ওর মিডল 1/3 তখন কিন্তু আপনাকে thoracic সার্জারিতে যাইতে হবে। এইসব ক্ষেত্রে সাধারণত হচ্ছে সিঙ্গেল লাং ভেন্টিলেশন প্রয়োজন। প্রসিডিউর গুলোর অনেক নাম আছে, আইভর লুইস আছে বা অন্যান্য নাম আছে। হ্যাঁ, কিন্তু এটা মনে রাখেন যে এটাকে বলা হয় স্টেজ প্রসিডিউর। এটা কখনো 2 স্টেজ হইতে পারে, কখনো 3 স্টেজ প্রসিডিউর হইতে পারে। একবারে করা যাবে না আরকি। স্টেজ বাই স্টেজ করা লাগবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে এইটুকু আপনারা রিভাইজ দেন। ঠিক আছে? আমি তো অলরেডি আপনাদের ইন্সট্রুমেন্টের ছবিগুলা দিয়ে দিয়েছি, অ্যাপ্লায়েন্স এর ছবিগুলা দেওয়া হইছে। আর আজকে আপনাদের কিন্তু আরো ৩ টা ক্লাস হবে। নেক্সট ক্লাস রোহিত স্যারের, দেন হচ্ছে আজিজ স্যারের এবং রাতে হচ্ছে আপনাদের ক্লাস নেবেন পরীক্ষা। আর আগামীকালকে বিকালে হয়তো আপনাদের একটা ক্লাস থাকবে। ঠিক আছে? বিকালে থাকবে হচ্ছে জানে আলম স্যারের ক্লাস, যে ক্লাসটা আমরা ওইদিন নিতে পারি নাই। আর রাতে ২ টা ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। একটু হয়তো আপনাদের বিজি শিডিউল যাবে, কিন্তু টপিকস গুলা কভার করে গেলে হয় কি দেখবেন যে পরীক্ষায়
আনসার করা সহজ। আপনাকে সব জিনিস একবার করে বলা হইছে। বললে কিন্তু মনে থাকে। নিজেরা যখন পড়তে যাবেন তখন কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে এটা বোঝা যায় না। কোনটার বেশি ইম্পর্টেন্স, কোনটার কম ইম্পর্টেন্স এটা বোঝা যায় না। তো স্যাররা যখন একটু একটু করে আপনাদের বলেন তখন ওই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ার সুযোগ থাকে। তো চেষ্টা করবেন যে ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য। একটু ডিফিকাল্ট হবে। বিকালে ক্লাস, রাতে ২ টা ক্লাস। এটা একটু ডিফিকাল্ট হবে আপনাদের জন্য। কিন্তু আপনারা চেষ্টা করেন যে অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যাঁ?